এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ইর্তিজা শটান হয়ে উঠে দাঁড়িয়ে বলল, যত পারুন দোয়া করুন, আল্লাহ এখন দোয়া করলে কবুল করবে। দোয়া শেষে নামাজ পড়ে ননদের কাছে গিয়ে থাকবেন। আমার কাছে আজ রাতে ভোরেও আসার কথা ভাববেন না। আপনি উত্তেজিত কেন হচ্ছেন? চুপ, একদম চুপ। একটা শব্দ যেন না শুনি। জীবনে অনৈতিক কাজ কয়টা করেছেন হিসাব আছে? প্রথমেই যে কাজ সহজে সমাধান করা যায় তা না করে একটার পর একটা ভুল করেই যাচ্ছেন। কখনো বিয়ের আসর থেকে বাড়াচ্ছেন, তো কখনো যার সাথে বিয়ে ভেঙেছে তার সাথে বাইকে চড়ে বেড়াচ্ছেন। এরপর আরেকজনকে বুদ্ধি দিয়েছেন পালিয়ে বিয়ের। আপনি কি ভেবেছেন আমি খবর রাখি না? একদিন ধরবো। সব সময় কানের কাছে ঘন্টা বাজানোর পাবলিক আমি না। রুম থেকে বেরিয়ে আপনার ননদকে বলবেন প্যাঁচ প্যাঁচ বন্ধ করতে। আকস্মাৎ ইর্তিজা শান্ত হয়ে গেল। পুনরায় খাটের কোনায় বসে আশপাশটা চোখ দিয়ে খুঁজে বেড়াচ্ছে কিছু একটা। মনে করতে পারছে না কোথায় রেখেছে। ধীর পায়ে আলমারির কাছে গিয়ে নতুন একটা ইনহেলার বের করে দুধ চাপ দিল। শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হলো। রুষা পর্যবেক্ষণ করছে পুরোটা। কামড়ার জন্য নিস্তব্ধতা। ইর্তিজা শান্ত ধীর বিশ্বস্ত চাহনিতে বলে উঠল, এরপর থেকে যে কোনো ডিসিশন নেওয়ার আগে একবার অন্তত আলোচনা করবেন। হয়তো বুঝতে পারছেন না কি অন্যায় করেছেন। মারাত্মক একটা অন্যায় করেছেন এভাবে বিয়ে করার বুদ্ধি দিয়ে। আমি তো ওদের ভালোর জন্য। কিভাবে ভালো করলেন? স্বামী স্ত্রী দুজনেই একে অন্যের নাগালের বাইরে। একটা অবৈধ সম্পর্ক বৈধতার আদলে বেড়ে উঠছে। বাবা মায়ের সম্পূর্ণ অজানা ব্যাপারটা, সেটা বৈধ কখনোই হতে পারে না। বন্ধু বোন দুজনই মানসিকভাবে কষ্ট পাচ্ছে। যেখানে চোখের সামনে আপনাকে পেয়ে আমি অধৈর্য হয়ে পড়ি, সেখানে আমার বন্ধু কি অনুভূতিহীন। আমার ভয়ে বউয়ের সাথে দেখা করেও পাপ মনে করছে। খুব বড় অন্যায় হচ্ছে ওদের সাথে। ইশরাকে আমি চিনি। দিনের পর দিন নিজেকে আড়াল করার জন্য যুদ্ধ করেছে হাসি মুখে। ভালো হচ্ছে না ব্যাপারটা। আমাকে কি করতে হবে এখন? বের হয়ে যাব? খাটের পাশে গ্লাস ছিল রাতে পানি খাওয়ার জন্য। এক ঝটকায় গ্লাসটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। রুকসার বিস্ময়ে ঘোর মনে হলো সব ঝাপসা দেখছে। ইর্তিজা নিজেকে সংযত করে বলল, রুকসার রুষা, আপনি যেতে পারেন। কখন কি বলতে হয় সেই আদবটাও শিখে উঠতে পারেননি এত বয়সে। আউট। থমথমে পরিবেশটা মুহূর্তে গর্জে উঠে আবার শীতল হয়ে উঠল। মনে পড়ে গেল রাতের কথা। আগুন তো নিজেই চালিয়েছে। এখন আগ বাড়িয়ে কিছু করতে গেলেই আগুনে কেরোসিন ডালার মতো প্রতিক্রিয়া হবে হয়তো। রুষা রুমের ব্যালকনি থেকে ঝাড়ু এনে কাজগুলো পরিষ্কার করে। ইর্তিজা পাথরের মতো নিশার হয়ে আছে। সামনে থেকে উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেল। অজু করতে সালাত আদায়ের জন্য দাঁড়ালো। রুষাও ওয়াশরুমে গেল অজুর উদ্দেশ্যে। বেরিয়ে দেখলো ইর্তিজা পেছনে আরেকটা জায়নামাজ পেছানো। শাড়ির আঁচল তুলে ঘোমটা দিতেই ইর্তিজা ইকমাত দিয়ে জামাত করে নামাজ শুরু করলো। সালাত শেষে জায়নামাজ ভাঁজ করে চেয়ারের উপর রাখলো। রুষার দিকে ঘুরে আলতো করে ওর মাথা ধরে কপালে ঠোঁট ছুঁয়ে পরম যত্নে বলে উঠল, ইসরার কাছে চলে যান, কিছু লাগলে জানাবেন। আপনার সাথে কষ্টগুলো শেয়ার করবে। আমাকে তো ভয় কিছুই বলেনি। রুষা মুগ্ধ হয়ে দেখলো মানুষটাকে। সমবয়সী হয়েও একজন ভাই কতটা দায়িত্বশীল হতে পারে। আর নিজেকে কল্পনা করলো যত সব অপরিপক্ক কাজ আছে সব কটিতে রুষার নাম আগে আসবে সব সময়। চোখ বুজে অনুভব করলো তার শুদ্ধ স্পর্শ। মনে হলো এতক্ষণ রুমে যা হয়েছে সেই সব খারাপ কুলুষিত মুহূর্ত এক নিমিষে শুষে নিল এই আলোর স্পর্শ। রুষার বোঝা উচিত ছিল ইর্তিজার সহজ স্বীকারোক্তি। ইর্তিজার অনুরোধ ছিল সে রেগে গেলে যেন রুষা এগিয়ে আসে মাঝে মাঝে। তখন ইর্তিজাকে না সামলে অবুঝের মতো বের হয়ে যাব। উদ্ভুত কথাটা না বললে ইর্তিজা এমন কাণ্ড কিছুতেই ঘটাতো না। রুষা মাথা নেড়ে ইর্তিজাকে সম্মতি জানিয়ে রুম থেকে বিদায় নিল। রুষার যাওয়ার পানে যে ইর্তিজা বলল, আপনি বুঝেন না কেন আমার কষ্টগুলো? আপনাকে আঘাত করার সাধ্য যে আমার নেই রুকসার। একটু বুঝে নিলেই তো পারেন। আদুরে আদুরে আগলে রাখবো। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই বিছানার পাশটা খালি পায় রুষা।
ফজরের পরপরই তো এসেছিল ইশরার রুমে। এখন এই রুমে কিভাবে? বিছানার উপর পাশটাও খালি। রুষা উঠে ফ্রেশ রান্নাঘরের দিকে যেতে নীলা জানালো বাড়িতে আজ মেহমান আসবে। ইশরার কাছে গেল। ইশরা রুমে বসে থিতিস নিয়ে কাজ করছে। রুষাকে দেখে বলল, ভাবি বসো। কিরে, আমি রুম থেকে ওই রুমে কিভাবে গেলাম? ইশরা ক্ষীণ হেসে বলে, ভাই সকালে এসেছিল আমার রুমে, রাব্বিকে বাসায় আসতে বললো আজ, আর তোমাকে তুলে নিয়ে গেল নিজের রুমে। রুষা হতবাক হয়ে বলল, দেখলি কি খারাপ, রাতে তো ঠিকই বের করে দিয়েছে। আচ্ছা বাদ দে, আমাকে একটা ব্যাপার ক্লিয়ার কর তো, রাব্বিকে কেন আসতে বলেছে? রেগেছিল নাকি ঠান্ডা ছিল? বিশ্বাস করো, চেহারা দেখে কিছুই বুঝিনি। গমগমে গলায় বলল, রাব্বিকে বলবি আমার সাথে ইফতার করতে আজ। এত বছর তোরা এই জিনিসটাকে কিভাবে সহ্য করলি? আমাকে তো বাকি জীবন সহ্য করতে হবে, জানিস? মুহূর্তেই নিজেকে বদলে নেয়। ঠোঁট উল্টে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল রুষা, তাই তো জিনিসটা তোমাকে দিয়ে দিলাম। সাবধানে ভাবি, এই জিনিস কিন্তু ভারী শক্ত, ভাঙবেও না মচকাবেও না। তবে আমার ভাই সেরা, তুমি যাই বলো। রুষা মুচকি হাসে, পুনরায় হেসে বলল, গেল কোথায়? কলেজ তো বন্ধ। জানি না, ফোন দাও। ঠিক আছে, তুই কাজ কর। রুষা উঠে চলে গেল নিজের রুমে। নীলা রুমে এসে একটা শপিং ব্যাগ ধরিয়ে বলল, নেন আম্মাজান, এটা আপনার স্বামী আপনার জন্য পাঠিয়েছে। রুষা নীলার দিকে চেয়ে বলল, কি এটা আম্মাজান? খুলে দেখ। সকালবেলা মনে হয় কোনো স্যার কল দিয়েছিল, সেখানে গিয়েছে। পরে এক ফাঁকে কল দিয়ে বলল দারোয়ানকে পাড়ার মোড়ে পাঠাতে। এরপর দারোয়ান এসে এটা দিয়ে গেল। সম্ভবত তোর জন্য ড্রেস হবে। তুই দেখ মা, কাজে গেলাম। বাসায় কত গেস্ট আসবে আজ। কে আসবে আম্মা? ইতির দাদি, চাচা চাচিরা আর তাদের বাচ্চারা। চাচা চাচি দেশের বাইরে থাকে যে, ওটা। ওটা তো আসে না সচরাচর। গত কয়েক বছর আসা শুরু করেছে। ঈদ করেই যাবে মনে হয়। আচ্ছা, ইনশাল্লাহ দেখা যাবে আসলে। তুই রেডি হয়ে নে, কাল থেকে একই শাড়িতে আছিস। রুষা হেসে মাথা ঝাঁকালো। নীলা চলে গেল কাজে। ঈশা আজ সেজেছে একটা বেগুনি জামাতে। শাড়ি পরতে মন চেয়েছিল, কিন্তু পরলে বেশি হয়ে যাবে সেই কথা মন থেকে ঝেড়ে থ্রি-পিসই পরে নিল। মাথার উপর গমগমে সূর্য তপ্ত করে তুলেছে প্রকৃতিকে। রোজা রেখে অসহ্য গরমটা শরীরটাকে একেবারে ক্লান্ত করে দিয়েছে। প্রথম রোজাতে গলা শুকিয়ে কাঠ হবার উপক্রম, এখনো সব রোজা বাকি। আল্লাহ সহায় হন বান্দাদের প্রতি। জোরে নামাজ আদায় করে ইশরা, রুষা, জরি এবং নীলাকে সাহায্য করছে। এরই মাঝে কলিং বেল বেজে উঠল। জরি নীলা মাথায় ঘোমটা তুলল। নীলা দরজা খুলেই শাশুড়িকে কদমবুচি করল। রুষার ব্যাপারটা পছন্দই হয়নি। মনিহার বিবির সাথে পরিবারের বাকিরাও ঢুকল। ইর্তিজার দুই চাচি, দুই চাচা এবং তাদের তিনজন ছেলে মেয়ে। দরজার সামনে এসে রুষা ইশরা সালাম দিল। সকলে ড্রয়িং রুমে বসল। যেহেতু রোজার দিন, নাস্তার আয়োজন নেই। রুষা সালাম দিয়ে ভেতরে রুমে চলে আসলো। ইশরা এসে বলল, বাইরে চলো ভাবি, দাদি খুব জটিল। যদি জানে তুমি ভেতরে ছিলে রাগ করতে পারে। বাইরেই থাকো। ভয় লাগছে। কিছু হবে না, চলো। দুজনে বেরিয়ে এসে জরিকে সাহায্য করছে। জরিকে মনিহার বিবির পছন্দ নয়। ওই যে কথা বলে না, ছেলের বউয়ের বাড়ির কাউকেই পছন্দ নয়, সেই রকমই অবস্থা। ইর্তিজার চাচিরা ডাইনিংয়ে আসলো, যেখানে ইফতারের আয়োজন করেছিল রুষা এবং ইশরা। বড় চাচি ঝর্ণা এবং ছোট চাচি ফারিহা। বড় চাচি ঝর্ণা এবং ছোট চাচি ফারিয়া। বড় চাচির এক ছেলে, এক মেয়ে। ছেলে নাফিস এবং মেয়ে নাইসা। মেয়েটি ভয়ঙ্কর সুন্দরী, ইশরার চেয়েও 2 বছরের ছোট। নাফিস ইর্তিজা ইশরার 1 বছরের বড়। ছোট চাচির ছেলে তাইব পরীর সাথে খেলে বেড়াচ্ছে। রুষা ছুটে গিয়ে তাইবকে কোলে নিল। এই বাচ্চাকে রুষা দেখেনি। মাশাআল্লাহ, কত আদর বাচ্চা। নাইসা ইশরার কাছে এসে বলল, আপু, ওনাকে তো চিনলাম না। পেছন থেকে মনিহার বিবি বলে উঠল, এই মাইয়াটা আমাগো জয়ের লগে পড়তো না?
নীলা বেগম ঢোক গিলে বলে। জি আম্মা, ইর্তিজার বন্ধু। রুষা বুঝতে পেরেছে দাদি নামক নারী রুষার জন্য সামনে ভয়ঙ্কর কিছুই নিয়ে আসছে। এই মাইয়ার এখানে কি কাম? রোজা রমজানের দিন নিজের বাসায় না থাইকা মায়েরে সাহায্য করবে তা না, আরেকজনের বাসায় আসা তোমাকে কাম করতেছে। আম্মা, আজকে ওর দাওয়াত। রুষা এবং ইশরা ফ্যাল ফ্যাল করে একে অন্যের দিকে চেয়ে আছে। রুষা নীলার অবস্থা বুঝতে পারলেও ইশরা গাল ফুলিয়ে ফেলল। মায়ের উপর অভিমান হলো, কেন সত্যিটা বলেনি। এরই মাঝে মনিহার বিবি একটু জোরেই বলে বসলেন। যুবতী মাইয়া রোজা রমজানের দিন ঘরে এখন ভালো না। এখন তো ঘরে দুইটা পোলা, নাফিজও আছে, জয় দাদা ভাইও আছে। ঝর্ণাও বলে উঠল। তুমি কি একা? অন্য কোনো বন্ধু কি আসবে তোমার? ঈশার সাথে সাথেই বলে উঠল। হ্যাঁ, চাচি আসবে তো আরো একটু পর। এরই মাঝে সকলে টুকটাক কথা বলছে। রুষার কেমন যেন ক্ষণিকের মধ্যেই পরিচিত বাড়িটি অপরিচিত হয়ে উঠল। জসিম সাহেব আসলেন, সায়েম আসলেন, সকলে মিলে গল্প করছে জামশেদ এবং জামালের সাথে। নাফিস ডাইনিংয়ে এসে রুষাকে দেখে থমকে গেল। সাদা হলুদের মিশেল হাতের কাজের একটা কুর্তি পরেছে, সাদা ওড়না দিয়ে মাথায় ঘোমটা। নাফিসের মনে হলো এত বছর কেন বাংলাদেশে আসেনি। এই সৌন্দর্য কিভাবে মিস হয়ে গেল? নাফিসকে এভাবে তাকাতে দেখে রুষা ফুটকে গেল। ঈশা রুষাকে সরিয়ে দিয়ে বলল। নাফিস ভাই, দাঁড়িয়ে আছো কেন? ড্রয়িং রুমে এসো। এত সুন্দর জিনিস ড্রয়িং রুমে থাকলে ওখানেই বসতাম। মানে? নাফিস এগিয়ে এসে একটা কিমা মুখে দিল। ডাইনিং এ বসা সকলের মুখে হাত। রুষা জোরেই বলল। আস্তাগফিরুল্লাহ। ঈশা বলেই ফেল। আল্লাহ আল্লাহ মাফ করুন, রোজা রাখুনি নাফিস ভাই? মনিহার বিরক্ত হয়ে মেজ বউকে বলল। মেজ বউ, নাতিটারে এই অভ্যাস না করাইয়া বড় পাপ করছো। নাফিস, এমনি হকগলের সামনে খাইবা না, এখানে সবাই রোজা। সরি দাদি, এত মজার খাবার দেখে লোভ সামলাতে পারিনি। সরি গাইস, এখন থেকে রোজা রাখবো। নাফিস উঠে চলে গেল সামনে থেকে। ঈশা কানের সামনে ফিসফিস করে রুষাকে বলল। সাবধান, নাফিস ভাই কিন্তু অসুবিধে না। ঘড়িতে 5:15 বাজে। ইফতারের সময় 6টায়। সকলে ড্রয়িং রুমেই আসলো। জসিম সাহেব গলা ছেড়ে রুষাকে ডাকলেন। রুষাম্মা, কই তুই? রুষা ছুটে আসলো। সোফায় রাখা একটা ব্যাগ রুষার হাতে দিয়ে বলল। আমার এটা রাখ, ইর্তি আসলে দিয়ে দিস কেমন? রুষা মাথা ছাকালো। মনিহার বিবি চোখ মুখ কুচকে ফেল বিরক্তি নিয়ে। কলিং বেল বাজতে পড়ি তাই ছুটে গেল। ইসরাও গেল পেছন পেছন। ইর্তি আর রাব্বি একসাথে বাসায় প্রবেশ করল। ক্লান্ত শ্রান্ত ইর্তিজা হাতে অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ। ইসরাকে ধরিয়ে দিল হাতের জিনিসগুলো। তাই পরি দুজনে কোলে তুলে নিল। পরনে সাদা শার্ট, ইন করার সাথে জিন্স। সকলকে সালাম দিয়ে রাব্বিকে সোফায় বসতে দিয়ে পাশের চেয়ারে বসলো। ভাই, দাদির কথা তো মনে পড়ে না। শেষ কবে গেছিলি দাদির লগে দেখা করতে? মনিহার বিবির কথা শুনে ইর্তিজা মুচকি হেসে বলা। দাদি বিশ্বাস করো, একটুও সময় পাই না। আজকেও কলেজ বন্ধ, কিন্তু আমার কাজ ছিল, কিচ্ছু করার ছিল না, যেতেই হবে তাই গেলাম। শরীরটাও ভালো ভালো না। রুষার দিকে ব্যাগটা এগিয়ে দিল। রুষা ব্যাগটা ধরবে তখনই ইর্তিজার চাচাতো বোন নাইসা এগিয়ে এসে ব্যাগটা ধরতে চাইলে ইর্তিজা সেদিকে তাকে ব্যাগ না দিয়ে নিজের কাছেই নিয়ে আসলো। হাসি মুখে নিয়ে বলল। নাইসা, কেমন আছো? ছোট্ট দেখেছি, কত বড় হয়ে গিয়েছো। চাচ্চু, নাইসার জন্য বিয়ের জন্য দেখো, বিয়ে দিয়ে দিব এবার। নাফিস ইর্তিজার পাশে বসে বলল। আমি বিয়ে করব, আমার জন্য দেখতো জয়, তোর বন্ধুগুলো সুন্দর। কয়টা খালি আছে রে? নজর যে রুষার দিকে দিয়েছে ইর্তিজা ঘাড় ঘুরিয়ে দেখে আবার নিজেকে শান্ত রেখে নাফিসের দিকে দাঁত কিরমির করে একটা হাসি দিল। নিশ্চিত হয়ে তারপরে ব্যাপারটা নিয়ে ভেবে দেখবে। পুনরায় নাইসাকে বলল। নাইসা, কিসে পড়ছো এখন? আমি তো বাইরের সিস্টেমটা বুঝি না। 2 বছর বাকি আছে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার। আমি যেভাবে ঠেলা গাড়ি চালাচ্ছি, কবে যে শেষ হবে। ইর্তিজার কথার ছলে সকলেই ভুলিয়ে দূরে দাঁড়িয়ে থাকা রুষাকে ডাক দিল। রুখসার
রুষার সামনে আসতে ব্যাগ হাতে দিয়ে বলল, ব্যাগের ভেতর থেকে বাদামি কাগজে মোড়ানো প্যাকেটটা বের করে আলমারির সেকেন্ড ড্রয়ারে রাখবেন। ড্রয়ার লক করে চাবি আপনার কাছে আপাতত রেখে দিন, আমি চেয়ে নেব, ঠিক আছে? রুষা মাথা ছাকালো। কথা শেষ করে ইর্তিজা ফোনে ব্যস্ত হয়ে পড়েছিল কলার সাথে। ফোন রেখে চোখ তুলে তাকিয়ে দেখে সকলে ওর দিকে চরম বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। পুনরায় রুষার দিকে তাকালো, এখনো আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। নিজে বিস্মিত হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ব্যাগটা নিয়ে যান। মনিহার বিবি নাইসাকে বলল, নাইসা, জয় দাদু ভাইয়ের ব্যাগটা নিয়ে আলমারিতে রাইখা আসো। বাইরের মানুষকে এত গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া ঠিক না ভাই। ইর্তিজার মস্তিষ্ক জ্বলে উঠল। মায়ের দিকে তাকাতে করুণ চেহারা দেখে যা বোঝার বুঝে গেল। নিজেকে শান্ত করে দাদির দিকে তাকিয়ে পালে। দাদি, নাইসাকে তো ব্যাগ দিনি, যাকে দেওয়ার দরকার দিয়েছি, সেই নিক। বাবার দিকে তাকাতে রাগ আরো বেড়ে গেল। আশ্চর্য, এরা কি কেউ এতক্ষণ কিছুই জানেনি? নাইসা রুষার কাছে ব্যাগ চাইল। রুষা ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে। ইর্তিজা মায়ের দিকেই তাকিয়ে বলল, বাসায় কি চলছে আম্মু, খুলে বলো তো। আমার ব্যাগ নাইসা কেন নিবে? দাদি তোর আর নাইসার বিয়ে দিবে বলে ট্রেনে অস্ট্রেলিয়া থেকে আমাদের নিয়ে এসেছে। নাফিজের কথা শুনে ইর্তিজা বোকা বনে গেল। নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে। একদিনের বিয়ে করা সহধর্মিনীর দিকে তাকে মেয়েটার মন পড়ার ব্যর্থ চেষ্টা করলো। নিজেই বুদ্ধিহীন হয়ে পড়েছে, অন্যকে কিভাবে বুঝ দিবে। জামশেদ সাহেব তাড়া দিলেন ইফতারের জন্য। ইর্তিজা উঠে দাঁড়িয়ে বসা থেকে কেড়ে নেয় রুষা থেকে ব্যাগটা। রাব্বি ইশারা দিয়ে ইশরাকে জিজ্ঞেস করলো, কিন্তু এইটা কি আদৌ ইশারাতে সম্ভব? ইশরা, রুষা, জরি এবং নীলার পেছন পেছন গেল। ড্রয়িং রুমে বড় মাদুর বিছিয়ে সকলে নিচে বসলো। ইর্তিজা ফ্রেশ হয়ে সাদা পাঞ্জাবি পরল। নীরবে রাব্বি পাশেই বসলো। ডান পাশটা খালি থাকায় নাইসা বসে পড়ল। ইর্তিজা চোখ নিবদ্ধ সামনে থাকা মাদুরে। আশেপাশে কি চলছে তা নিয়ে ভাবতে রাজি নয়। চোখ তুলে জানে নাইসাকে দেখতে পাবে। অপরদিকে প্রাণপ্রিয় অর্ধাঙ্গী বিপরীত পাশে বসে আছে বোনের সাথে। সহসা কি মনে করে নাফিসের দিকে তাকাতেই দেখলো নাফিসের চোখ রুষার দিকে। সেই সাথে ইফতারের সময় হলো। মসজিদে আজান হচ্ছে, সাইরেন বাজছে। ইর্তিজা একটা খেজুর নিয়ে উঠে গেল। রুষার পাশে থেকে ইশরাকে পাঠিয়ে দিল রাব্বির পাশে। নিজে গিয়ে বসলো রুষার পাশে। ইশরা ভাইয়ের দিকে তাকে বিস্ময় নিয়ে ভুবন ফুলানো হাসি দিল। ইর্তিজাও আজ হাসল। রাব্বি ভাই বোনের ইশারা দেখে চমকে গেল। রুষার পাশে বসতে রুষা মন মাতানো হাসি দিল। এই যেন সেরা প্রাপ্তি। ইর্তিজার এবারও ঠোঁটের কোণে তৃপ্তি মাখানো হাসি উপহার দিল প্রাণপ্রিয়াকে। অন্যরা ইফতার করছে এবং দেখছে তাকে অদল বদল কাণ্ড। ইফতারের সময় কেউ কিছুই বলল না। ছেলেরা জামাত করে সালাত আদায় করলো। সালাত শেষে সকলে ড্রয়িং রুমে বসলো। ইর্তিজার ডাকে সকলেই উদ্দেশ্য করে ইর্তিজা বলল, এবার তোমাদের কথা শুনবো, বলো কার কি বলার আছে? নাইসা আর আমার বিয়ে কার অনুমতি নিয়ে ঠিক করেছো? আমার শেষ ইচ্ছে, আমার আদরের নাতিটার কাছে আদরের নাতনিটারে বিয়া দিমু। তুই কি দাদা ভাই এই কথাটা রাখতে পারবি না? আমার বংশের মায়া বংশেই থাকবো। আচ্ছা, আর? ঝর্ণা বলে ওঠে, ইর্তিজা, তোমার বন্ধু রুষার বাবা মায়ের সাথে কি কথা বলা যাবে? রুষাকে নাফিজের পছন্দ হয়েছে। বাকি আছে ইশরা, ওর কি হবে? আমার বোনের ছেলে এবার মাস্টার্স করেছে AIUB থেকে, ভদ্র। আপা প্রপোজাল দিবে যদি ভাইজান রাজি থাকে। চাচির কথা ইর্তিজা মৃদু হাসল। সকলের চেহারার দিকে তাকিয়ে পেছনে থাকা প্রতিটি মেয়েকেই দেখলো। তিনটা মেয়ে দাঁড়িয়ে আছে, যাদের অনুমতি ছাড়া যার সাথে পারছে তাদের মিলিয়ে দিচ্ছে। এদের মধ্যে একমাত্র নাইসাই খুশি, কারণ সে হয়তো মত দিয়েছে। ইর্তিজা লম্বা একটা শ্বাস শেষে বলল, আব্বু, আমি তোমার কাছে একটা প্রস্তাব দিব, ছেলে পক্ষ হয়ে। এটা প্রাথমিক প্রস্তাব, ভেবেচিন্তে উত্তর দেবে। জসিম সাহেব মাথা নাড়ালেন। ইর্তিজা পুনরায় বলল, রাব্বির জন্য তোমার একমাত্র মেয়ে ইশরাকে বন্ধুর বউ হিসেবে চাই। আমার বন্ধু পড়াশোনা প্রায় শেষ করেছে, এখন একটা পার্ট টাইম জব করছে। সেটেল হলে তোমার মেয়েকে নিয়ে যাবে। সব তুমি জানো রাব্বি সম্পর্কে, তোমার মতামত দেবে ফার্স্ট। বিয়েতে আমি ইনভলভ হয়েছে সরাসরি, ভেবে বলো। সাইম আর জসিম সাহেব ইশারা দিয়ে
কিছু একটা বললেন নিজেদের মধ্যে। ঝর্ণা রেগে গিয়ে বলল, এটা কেমন কথা ইতি? তুমি এত বড় ডিসিশন একা কেন দিবে? ভাইজান কিছু বলেন? বোনটা যে আমার একার, আব্বুও বোনের বিয়ের আগে আমার পারমিশন নেবে, কারণ আমি বুঝবো আমি কাকে দিব আমার বোন। ক্লিয়ার চাচি? বড় চাচ্চু চাচি বোধ হয় জানেন না ইশরা আমার কাছে কি, বুঝিয়ে বলবেন। জামশেদ সাহেব স্ত্রীর উপর বজ্র বিরক্ত। সব জায়গায় নিজের বাপের বাড়ির আত্মীয় ঢুকায়। ধমকে চুপ করিয়ে দিল স্ত্রীকে। জসিম সাহেব উঠে দাঁড়ায়, রাব্বিকে সাথে নিয়ে আলাদা রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যে বেরিয়েও আসে। জসিম সাহেব সকলকে জানিয়ে দেয় সে রাজি। ইর্তিজা রাব্বির হাসি দিয়ে বলল, আব্বু, আন্টি আর আপু কালকে আসবে ইশরাকে দেখতে। তোমাকে রাতে আন্টি ফোন দেবে। জামশেদ ভাইকে বলল। ভাই তাহলে নাইসা আর নাসিফেরটা? ইর্তিজা সকলের সামনে চাচাকে একটু কড়া কঞ্চে বলল, চাচ্চু দুইটাই অসম্ভব। প্রথমত আমার মা আর বাবা বড় ভুল করেছে ইনফরমেশন দিতে, তার মাসুল আমি গুনছি। রুষার দিকে তাকিয়ে বলল, রুমে যান, ইশরা নিয়ে যাও ওনাকে। দুজনে রুমে চলে গেল। ইর্তিজা তো বলল, না, ঈশাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব, কারণ ওকে আমি বোনের চোখে দেখেছি। আর দ্বিতীয়ত আমার বউ থাকতে আমি কেন আরেক বিয়ে করব? দাদু, তুমি একটু আগে যাকে বাইরের মানুষ বলেছ সে তোমার নাথ বউ। আর নাফিজ আমার ভাই বলে ওকে ছেড়ে দিলাম। ও যে দৃষ্টিতে রুখসারকে দেখেছে, অন্য কেউ হলে আমি চোখ তুলে ফেলতাম। আমি কিন্তু মানুষের হাত পা চোখ কান কলিজা নিয়ে খেলি, এটা আমার জন্য খুব কঠিন কিছু না। বংশের মধ্যে সম্পর্ক আমার পছন্দ নয়, এটা নিয়ে আর কোনো কথা যেন না হয়। তুই তো আমারে বাইসা থাকতে মাইরা ফেললি ভাই। আমার শেষ আশাটা পূরণ কর। 2 বিয়া করলে কিছু হইব না, ইসলাম বলছে। তোমাকে আমি সম্মান দেই, সেই সম্মানের অসম্মান করো না দাদি। আমার জীবনে একটাই বউ আছে, আমরণ ওই একটাই থাকবে ইনশাল্লাহ। আমার একটু কাজ আছে, তোমরা কথা বলো। আর আব্বু আম্মু কালকে যেন আন্টিদের আপ্যায়নের কোনো ত্রুটি না থাকে। আমি অনেক বড় মুখ করে আন্টিকে কথা দিয়েছি। তুই চিন্তা করিস না, সামলে নেব আমরা আমাদের বংশের প্রথম মেয়ের বিয়ে। জামাল খুশি নিয়ে ভাতিজাকে বলল। ইর্তিজা ছোট চাচাকে এই জন্যই খুব পছন্দ করে। ছোট চাচা মানুষটা মজার, সাইমের সাথেও যায়। দুজন একসাথে হলে আর কি লাগে। একবারও খাটের দিকে তাকায়নি ইর্তিজা। রুষা চুপচাপ বসে আছে অভিমান নিয়ে বলল, আজকে থেকে আর কারো সাথে কথা বলবো না। রুষার কথায় মনোযোগ না দিয়ে আলমারির সেকেন্ড ড্রয়ার খুলে কাগজের মনো প্যাকেটটা বের করলো। শুনছেন, আব্বুকে ফোন দিয়ে বলবেন আমাকে নিয়ে যেতে। রুষার সামনে বসে প্যাকেট খুলতে একটা শপিং ব্যাগ বেরিয়ে আসলো। সেটা থেকে একটা জুয়েলারি বক্স বের হলো। একজোড়া সুন্দর চিকন চুড়ি বের করে রুষার হাতে পরিয়ে দিল। হাত দুটো মুখের কাছে এনে পরম যত্নে উষ্ঠ ছুয়ালো। এরপর মাথায়, নাকের চিকন ডগায়, সবশেষে অধরে অধর ছুয়ালো। রুষার মনে একান্ত অধিপতি ইর্তিজা ইফসার। 2 গাল আজলায় নিয়ে বলা, এত সহজে যেতে দেব না সোনা, আরো কয়েকটা দিন রেখে দিব। ছুটিটা আপনাকে নিয়ে কাটাবো বলে কাজগুলো আরেকজনকে বুঝিয়ে এসেছি। ঈদের আগে ক্লাস শুরু না করার ব্যবস্থা করে এসেছি। ঈদ করে তবেই যাবেন। আপনার ভারাক্রান্ত মন যে আমাকে কতটা যন্ত্রণা দেয় তা কি বুঝেন ম্যাডাম? আর কোন সাহসে বাসায় আপনার না হওয়া সতীনের কাছে স্বামীকে রেখে যেতে যাচ্ছেন? ওই খুন করে ফেলবো আমি ছাড়া কোনো দিকে চোখ দিলে। ইর্তিজা মুচকি হেসে বলা, আপনার দিকে চোখ দিতে দিলেন কই? রুমে কেউ নেই, তবুও পুরো শরীর ওড়না দিয়ে মুড়িয়ে রেখেছেন। আমি যতক্ষণ থাকবো আমার জন্য শাড়ি পরবেন। ধন্যবাদ আজকে শাড়ি না পরার জন্য। রুষা শপিং ব্যাগের প্রতিটি শাড়ি দেখছে। শাড়িগুলো খুব সাধারণ, কিন্তু প্রতিটি শাড়ি রং দেখে মনে হয়েছে কেউ খুব যত্ন নিয়ে কিনেছে শাড়িগুলো। ইর্তিজার পছন্দ বরাবরই খুব ভালো। আজ পরলে নাফিজের চোখ যেত। ছেলেটা চোখ দিয়ে গিলছে আজ সারাদিন। শ্বশুরমশাই পরিবার নিয়ে এসেছে, আপনাকে দেখে যাবে কাল ইনশাল্লাহ। জানিয়ে দিবেন যাবেন না এখন, কেমন লক্ষ্মীটি? ইর্তিজা দুষ্ট হাসি দিয়ে বলল রুষাকে। রুষা দাঁতের দাঁত লাগিয়ে বিড়বিড় করে বলল, কাল রাতে নাকি ধৈর্য ধরেছে জনাব, আমাকে উদ্ধার করেছে, এখন কেন যেতে দিবে না? আমি কি বুঝি না? একদম, আজ রাতে দেখব না ধৈর্য। ইর্তিজা একটা দুষ্ট হাসি দিয়ে চোখ টিপে
রুম থেকে বেরিয়ে গেল। রুষা হাঁ করে তাকিয়ে রইল সেই দিকে। নিজের উপর নিজেরই রাগ হলো। খাল কেটে কুমির রেখে আনো, আজ আর রক্ষে নেই। রাতে ডিনার টেবিলে কেউ ভাত খাচ্ছে, কেউ বা ইফতারের করা নাস্তা খাচ্ছে। ইর্তিজা একটা ফোনে কেস স্টাডি করতে করতে এক পিস জিলাপি খাচ্ছে আর নাফিজের সাথে কথা বলছে। নাফিজ কিছুটা আইটাই করে গলা নামিয়ে বল, ওই সময় এত খেপলি কেন? আমি কি জানতাম রুষা আমার ভাবি হয়? ইর্তিজা ফোন থেকে চোখ তুলে বল, পরপুরুষ বইয়ের দিকে নজর দিলে কেমন লাগে, বিয়ে কর, এরপর বুঝবি। রুষা রুম থেকে বের হচ্ছে না। পরিবারের গেট টুগেদারের মাঝে নিজেকে বড্ড বেমানান লাগছে। পরি আর তাইব টেনে রুম থেকে বের করেই নিয়ে এসেছে। ইর্তিজা এক পলক দেখে পুনরায় খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। বড় চাচা বলে উঠল, রুষা আম্মু আসো, জয়েন করো আমাদের সাথে। রুষা খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, চাচ্চু আমি খাবো না, আপনারা খান, এখন ক্ষুধা নেই। মনিহার বিবি রুষাকে সূক্ষ্মভাবেই দেখছে। কিছু একটা ভাবতে মন তিতকুটে হয়ে উঠল আচমকা। সকলের সামনে রুষাকে প্রশ্ন করল, ও নাথ বউ, তোমার বয়স কত? এমন অপ্রত্যাশিত প্রশ্ন শুনে রুষা হকচকিয়ে গেল। ইর্তিজার দিকে তাকাতে দেখলো ইর্তিজা দাদির দিকে তাকিয়ে আছে। জসিম সাহেবও তার দুই ভাই বিরক্তিতে ফিকুচকে ফেলেছে। ঝর্ণা বাগড়া দিয়ে বলল, তোমরা সমবয়সী দুজন, আমার তো মনে হয় তুমি ইর্তিজার বড়। এই ব্যাপারটা নিয়ে আজ অব্দি নিজেদের মধ্যে কোনো কথা কখনো হয়নি। বয়স নিয়ে কোচা এই বাড়িতে এসে পাবে ভেবেই ভেতরটা কিছুটা খারাপ লাগা কাজ করলো। ইর্তিজার গতিবিধি বুঝতে পারছে না, ও এমন নিশ্চুপ হয়ে আছে কেন। অবশ্য প্রশ্নটা রুষাকে করা হয়েছে, উত্তরটাও রুষারই দেওয়া উচিত। রুষা চোখ তুলে বলেই ফেলল, আমার প্রথম পরিচয়, আমি একজন মেডিকেল ছাত্রী। দুদিন পর নামের সাথে ইনশাল্লাহ যুক্ত হবে ডক্টর রুকসার তাওহিদ রুষা। দ্বিতীয় পরিচয় ডাক্তারের স্ত্রী, স্বামী ডাক্তার ইর্তিজা ইসফার জসিম। বয়স দিয়ে কি হবে চাচি? দাদি আম্মা যেহেতু জানতে চাচ্ছেন তবুও বলি, আমার বয়স এখন 23 বছর 11 মাস। গুনে গুনে আপনার ছেলে থেকে 1 থেকে 2 মাসের ছোট। ইর্তিজা প্রাপ্তির হাসি দিল। এটাই তো চেয়েছিল। রুষা নিজেই যেন উত্তরটা দিয়ে দেয়। দাদির দিকে তাকিয়ে বলে, দাদি চিন্তা করো না, মজুমদার বংশে তোমার টেক্কা দেওয়ার মতো রানী চলে এসেছে। আমার বউয়ের পিছে লাইগো না তো। নাফিস হাততালি দিয়ে বলে, ভাবি গ্রেট, আপনার বান্ধবী থাকলে বললেন তো আপনার মতো। জসিম সাহেব থমকে উঠলেন। কি সব শুরু করেছো তোমরা? খাওয়া শেষ, নীলা সব গোছাও, যে যার রুমে যাও। ইর্তি রুষাকে নিয়ে যা, কালকে তহিদ আসবে রুষাকে নিয়ে যেতে। মনিহার বিবি বলে উঠলেন, নিয়ে যেতে মানে? বাড়ির বউ আবার কই যাইবো? আমার ওদের রিসেপশন বাকি, শুধু কাবিন হয়েছে। আমি চেয়েছিলাম যেন মেয়েটা শ্বশুর বাড়ি ঘুরে যায়, তাই নিয়ে আসছি। স্বামী স্ত্রী দূরে থাকুন ঠিক না, জয় দাদু ভাই দূরে রাইখো না, মাঝখানে শয়তান ঢুইকা যায়। ইর্তিজা চোখ দিয়ে দাদিকে আশ্বস্ত করলো। নীলা টেবিল গোছানো শুরু করেছে। ইর্তিজা ইশরা নীলাকে সাহায্য করছে। রান্না করে জড়ি আর ফাড়িয়ে আছে। জসিম সাহেব উঠে নিজেও কথা বলতে বলতে সাহায্য করছে। কি সুন্দর দৃশ্য। মনিহার বিবির মনটা ভরে যায়। ঝর্ণা দম ধরে বসে আছে। মনিহার বিবি ঝর্ণার দিকে তাকিয়ে বলে, বিদেশে কি তোমার কামের বেটি আছে বউ? বড় বউ কাম করে আগাইয়া দিতে পারো না? পোলাগুলাও কাম করতেছে, বেডি মানুষ হইয়া বইয়া আছো কেন? জামশেদ মায়ের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। ভালোবেসে বিয়ে করেছিল ঝর্ণাকে। এই মেয়ে যে ফাঁদে ফেলে বিয়ে করবে বুঝতেই পারেনি তখন। ঝর্ণার বাবার বাড়ির অবস্থা জামশেদের মতো সচ্ছল ছিল না। জামশেদ বন্ধু নিয়ে ঝর্ণাদের গ্রামে বেড়াতে গেলেই ফেসে যায় মায়া জালে। তারপর অনেক কাহিনী করে এই বিয়ে। এরপর দেশের বাইরে সেটেল হওয়া। ঝর্ণা আভিজাত আর বিলাসী জীবন নিয়ে পড়ে থাকে। দেশে আসা হতো না এইসব কারণেই। অল্প জলের মাছ গভীর জলে গেলে যা হয় তাই হয়েছে। ভাবনা থেকে বের হয়ে যে যার রুমে গেল। ইর্তিজাদের ড্রয়িং রুমে কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হতে চলেছে এখন। জামশেদ সাহেব দেশে এসে লুঙ্গি পরতে চেয়েছেন। ভাইয়ের কাছে ঝর্ণা নাফিস না কুচকালো। জামাল সাহেব উল্লাসে রাজি হয়ে গেল। সাহেব আর জামাল মিলে
7টা নতুন লুঙ্গি কিনে এনেছে। এখন ড্রয়িং রুমের প্রত্যেকটা পুরুষ হাতে লুঙ্গি, বাচ্চা নেই ছোট্ট। তাই নাফিস নাক কুচকে বাবাকে বলে, পাপা এটা পরবো কিভাবে? মান সম্মান তো থাকবে না। জামশেদ খিপিকি বলে,